আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আলহামদুলিল্লাহ, আমাদের ধারাবাহিক ক্লাস চলছে। আমরা পেনাল কোডের ক্লাসে যাব। গত ক্লাসের পড়াগুলো আমরা একটু এক নজর মনে করার চেষ্টা করি। গত ক্লাসে আমরা কি কি পড়েছিলাম। আমি আশা করি আপনাদের সবারই মনে আছে, যেহেতু আমরা গতকালকেই সকালবেলা ক্লাস করেছি, তাই না? এত করে বলি যে ক্লাসে আসার আগে পুরোনো ক্লাসের পড়াগুলো একটু তৈরি করে আসবেন, কিন্তু আপনারা রিভিশনও দিতে চান না। এর পরের ক্লাস থেকে এই আগের ক্লাসের যে পড়া এটা মুখস্থ করে তারপর ক্লাসে আসবেন, তাহলে আপনারাই একজন রিভিশন দিবেন, ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা 299 থেকে পড়েছিলাম। একটু 299 থেকে যাই, যেহেতু এই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ, ঘুরে ফিরে বিভিন্ন প্রশ্ন দেয়। 299 শিখেছিলাম অপরাধজনক নরহত্যা বা দণ্ডার্হ নরহত্যা কাকে বলে, ব্যাখ্যা ব্যতিক্রমগুলো। 300 ধারায় খুনের সংজ্ঞা বলতে পারি আমরা, এবং খুনের যে 4টা অনুচ্ছেদ, এই অনুচ্ছেদ 4টা একদম চোখ বন্ধ করে বলে দিতে হবে খুন কাকে বলে। 300 ধারা, যেহেতু ক্লাস আছে আমরা সংক্ষেপে রিভিশন দেব। এরপরে পড়লাম 301। 301-এ হলো, যে ব্যক্তির মৃত্যু অভিষ্ট ছিল সেই ব্যক্তি ভিন্ন অন্য কোনো ব্যক্তির নরহত্যা করে তার মৃত্যু ঘটানো। অর্থাৎ যদি আপনি কাউকে খুনের জন্য অভিপ্রায় করে থাকেন এবং তাকে খুন করতে গিয়ে অন্য কেউ খুন হয়ে যায়, তখন সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ডের যে বিধান, কিভাবে তিনি খুনের দণ্ডিত হবেন অথবা নরহত্যার দণ্ডে দণ্ডিত হবেন। 301। 302-এ খুনের শাস্তি করেছিলাম। শাস্তিগুলো পড়তে হবে: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। 303, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অবস্থায় যদি খুন সংগঠন করেন। 304, অপরাধজনক নরহত্যা বা দণ্ডার্হ নরহত্যার শাস্তি। 304-এর ক, অবহেলার ফলে মৃত্যু সংঘটিত হলে শাস্তি। 304-এর খ, বেপরোয়া ভাবে গাড়ি ঘোড়া চালানোর মাধ্যমে যদি কারো মৃত্যু ঘটানো হয় তাদের শাস্তির ব্যবস্থা। 304-এর খ। 305 পড়েছিলাম শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় সহায়তাকরণ। 306 আত্মহত্যায় সহায়তাকরণ বা প্রাপ্তবয়স্ক ব্যক্তির আত্মহত্যায় সহায়তাকরণ। 307 হত্যার উদ্যোগ। 3টা শাস্তি পড়তে বলেছিলাম: 10 বছর, যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড, তাই না? হত্যার উদ্যোগ 307। 308-এ নরহত্যার উদ্যোগ। 309 আত্মহত্যার উদ্যোগ। 310 ঠগ কাকে বলে। 311-তে ঠগের শাস্তি। এরপরে আমরা দেখেছিলাম গর্ভপাত সংক্রান্ত যে অপরাধগুলো, 312 থেকে 318, তাই না? তো কোনো ব্যক্তি যদি নারীর গর্ভপাতকরণ করায় বা নারী নিজেও যদি গর্ভপাতের সাথে জড়িত থাকে, তিনি গর্ভপাত করান, যেই করাক না কেন সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধ করেছেন বলে গণ্য হবেন। 312 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। 3 বছর, 7 বছর শিশুর বিচলন অনুভব হলে 7 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। তাহলে 312 গর্ভপাতের শাস্তি। 313 নারীর সম্মতি ব্যতিরেকে গর্ভপাতের শাস্তি। 314 সম্মতি সহই হোক সম্মতি ব্যতিরেকেই হোক গর্ভপাতের দরুন যদি নারীর মৃত্যু ঘটে, তখন তার শাস্তি। 314। 315 শিশু যাতে পৃথিবীতে জীবন্ত ভূমিষ্ঠ হতে না পারে এই কাজে বাধা দান করা অথবা জন্মের পরে মৃত্যুবরণ করে এই ধরনের কাজ করা। 315। 316 নরহত্যা তুল্য কাজের দ্বারা নারীর গর্ভপাত করার দণ্ড। 316। 317 পিতামাতা বা অভিভাবক কর্তৃক 12 বছরের কম বয়স্ক শিশুকে পরিত্যাগ করা বা ফেলে আসা। 318 মৃতদেহের গুপ্ত ব্যবস্থার মাধ্যমে জন্ম গোপন করণ। এভাবে একটু পাট পাট করে নিলে আপনার পড়তে সুবিধা। হ্যাঁ, এরপরে চলে যাব আমরা 319 থেকে 4টা সংজ্ঞা পড়েছিলাম: 319, 20, 21, 22। 319 আঘাত কাকে বলে। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দৈহিক যন্ত্রণা, পীড়া বা বৈকল্য ঘটিয়ে ফেলে, তাহলে তিনি আঘাত দান করেছেন বলে বলে গণ্য হবেন। 318, দুঃখিত, 319, 320 গুরুতর আঘাত। 8 শ্রেণীর আঘাত গুরুতর আঘাত বলে গণ্য হবেন। এটা একদম মুখস্থ থাকবে। 8 শ্রেণীর আঘাত কি কি মনে আছে? আর গেলাম না। হ্যাঁ, 320, 321 স্বেচ্ছাকৃত ভাবে জেনে শুনে যদি আঘাত দান করে তখন এটি অপরাধ বলে গণ্য হবে। 321, 322 স্বেচ্ছাকৃত ভাবে গুরুতর আঘাত দান। এইবার আসেন, দণ্ড রয়েছে 4টা। মোটামুটি প্রাথমিক ভাবে আমরা দেখব 4টা দণ্ড: 323, 24, 25, 26। 23, 24 সাধারণ আঘাতের শাস্তি, 25, 26 গুরুতর আঘাতের শাস্তি। সাধারণ আঘাতের শাস্তি 323 মারাত্মক অস্ত্র দিয়ে। মারাত্মক অস্ত্রগুলো শিখিয়ে দিয়েছিলাম কোনগুলো মারাত্মক অস্ত্র। মারাত্মক অস্ত্র দিয়ে আঘাতের শাস্তি 324। গুরুতর আঘাতের গুরুতর আঘাতের শাস্তি 325। মারাত্মক অস্ত্র দিয়ে গুরুতর আঘাতের শাস্তি 326। 327, 29 একসাথে পড়বেন। কোনো ব্যক্তির
বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া অথবা অবৈধ কাজে বাধ্য করার জন্য আঘাত দান 327, গুরুতর আঘাত দিলে 329। 28 হলো বিষ প্রয়োগের মাধ্যমে আঘাত দান করা, মলম পার্টি। আচ্ছা, বরাবরই আমি 326-এর ক ধারাটা বলতে ভুলে যাই, একটা কেমন জানি 326-এর ক আসতে চায় না, এটা একটু দেখে নিবেন, গুরুত্বপূর্ণ ধারা। এসিড দ্বারা যদি নারী কোনো ব্যক্তির কি করা হয়, চোখ উপড়ে ফেলা হয় বা মুখমণ্ডলের বিকৃতি সাধন করা হয়, 326-এর ক। আচ্ছা, 27, 29 গেল, এবার যাব আমরা 330, 31, 32, 33, এই চারটা ধারা আবার দেখেন। 330, 31, কোন ব্যক্তিকে স্বীকারোক্তি আদায়ের জন্য সরকারি কর্মচারী যদি কি করে, আঘাত দান করে, 330। গুরুতর আঘাত দিলে 331। এটাই যদি সরকারি কর্মচারী তাকে স্বীকারোক্তি আদায়, সরকারি কর্মচারী কর্তব্য সম্পাদনকালে, এবার আসেন সরকারি কর্মচারীকে যদি আঘাত দেন, সরকারি কর্মচারী দায়িত্ব পালন করছেন, তাকে আঘাত দান করা হলে 331, গুরুতর আঘাত দান করা হলে 332। দুঃখিত, আমি 32, 33, 31, 32, 33, 30, 31, 32, 33, এই চারটা ধারা। এরপরে আসেন 334, উত্তেজনা বশত আঘাত দান করা, গুরুতর আঘাত দান করা, 335। 36-এ হচ্ছে জীবন এবং মানুষের জীবন বিপন্নকারী বা নিরাপত্তাহীনতা হয় এই ধরনের কাজ করা, 336-এ দণ্ড। এই কাজের মাধ্যমে আঘাত দান করলে 337, গুরুতর আঘাত দিলে 338। আর রাজপথে বেপরোয়া ভাবে যান চলাচল করে বা গাড়ি ঘোড়া চালিয়ে, সোজা কথা, যদি গুরুতর আঘাত দান করা হয়, 338-এর ক। এই পর্যন্ত ছিল আমাদের গত ক্লাসের পড়া। আজকের ক্লাসে আমরা যাব, তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো সরকারি কর্মচারীর দায়িত্ব পালন কালে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়, তাই না? আমরা দেখি সরকারি কাজে বাধা, কত ধারায় দণ্ড পড়েছিলাম, সরকারি কাজে বাধা 186 ধারা। আবার দেখেন সরকারি কর্মচারী যদি দাঙ্গা দমনকালে, ধন্যবাদ, দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে বাধা দান করা, কত ধারা পড়েছিলাম মনে আছে? 152 ধারা পড়েছিলাম, 152। তাহলে যদি এরকম প্রশ্ন দেয়, সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনকালে সংগঠিত বিভিন্ন অপরাধ সমূহকে বাধা প্রদান সংক্রান্ত বিভিন্ন অপরাধ সমূহ আলোচনা করুন, তাহলে আপনি 186 ধারা দিতে পারবেন, 152 ধারা দিতে পারবেন, আঘাতের ধারা দুইটা 32, 33 দিতে পারবেন। তারপরে আজকের যে অধ্যায় পড়বো, এখানেও আমরা পাবো সরকারি কর্মচারীকে বাধা দান করা, কাজে বাধা দান করা, আক্রমণ বা বল প্রয়োগ করা। তো এই ধারাগুলো একত্রে ব্যবহার হবে, কিন্তু ওই প্রশ্নে কেবলমাত্র কোন কোন ধারায় সরকারি কর্মচারী বাধার সম্মুখীন হন বা আঘাত পান বা বল প্রয়োগের উদ্যোগ করা হয়, আক্রমণের উদ্যোগ নেওয়া হয়, এই ধারাগুলো আলাদা করে তখন আপনাকে উত্তর লিখতে হবে। আচ্ছা, এইবার আমরা চলে যাব আমাদের ক্লাসে। 339 থেকে শুরু হয়েছে অবৈধ বাধা এবং অবরোধ সম্পর্কিত যে অপরাধগুলো। তাহলে খুবই ইজি এই ব্যাপারগুলো দেখেন। অবৈধ বাধা, আপনি যেই দিকে যাওয়ার আইনানুগ অধিকার রয়েছে, কোনো ব্যক্তির যেদিকে যাওয়ার আইনানুগ অধিকার রয়েছে সেই দিকে গমন, গমন মানে যাওয়া, সেই দিকে গমন নিরস্ত করার জন্য যদি তাকে কি করা হয়, বাধা প্রদান করা হয়, তাহলে অবৈধভাবে বাধা প্রদান করা হয়েছে বলে গণ্য। বাধা দেওয়া বুঝি না, পথ আগলে দাঁড়িয়ে গেলেন, যেতে দিলেন না, আটক করে রাখলেন, এইটাই হলো বাধা। তাহলে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অপরাধমূলক উদ্দেশ্যে তার যেদিকে যাওয়ার আইনানুগ অধিকার রয়েছিল সেই দিকে যাতে যেতে না পারে, তার গমন নিরস্ত করার জন্য যদি বাধা দেয়, তাকে কি বলা হয়, অবৈধ বাধা বলা হয়। সংজ্ঞা ক্লিয়ার? 339 ধারা, সোজা কথা, একজন যাচ্ছে একদিকে, এটা তার অধিকার। সংবিধান, বাংলাদেশ সংবিধানের 36 নং অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকারের মধ্যে এই অধিকারটাও পড়বে, যে কোনো ব্যক্তি বাংলাদেশের যে কোনো স্থানে গমনের অধিকার থাকবে, স্বাধীনতা রয়েছে, চলাফেরায় স্বাধীনতা। সংবিধান পড়বো আমরা 36 নং অনুচ্ছেদ, তখন পড়ে ফেলবো ইনশাল্লাহ। অল্প কয়েকটা অনুচ্ছেদ দেখতে হবে সংবিধানের, হ্যাঁ। তো সংবিধানের 36 নং অনুচ্ছেদে বলা আছে চলাফেরায় স্বাধীনতা থাকবে প্রত্যেকের। একজন ব্যক্তি একদিকে যাচ্ছে, আপনি বাধা দিলেন, অবৈধ বাধা, এটাই হলো অবরোধ। যখন এই বাধাটা কোনো একটা সুনির্ধারিত সীমার মধ্যে হবে, কোনো গণ্ডির ভেতরে হবে, অর্থাৎ নির্ধারিত এলাকার ভেতরে কোনো ব্যক্তিকে আবদ্ধ করা অথবা এই স্থান থেকে অন্য কোথাও যেতে না দেয়া, অন্য কোথাও যেতে বাধা দেয়াকেই বলা হবে অবৈধ অবরোধ। নির্ধারিত সীমার বাইরে পদার্পণ
অবৈধ অবরোধ বলে গণ্য হবে। এমন না যে আপনি একদম তাকে ঘিরে রাখবেন বা শিকল দিয়ে রাখবেন। যদি ওই ব্যক্তি মানসিক ভাবে এরকম মনে করে যে আমি বাইরে বের হতে পারবো না, আমি তো বন্দি, তাহলেও মানসিক ভাবেও যদি নিজেকে বন্দি মনে করে, তারপরে অবৈধ অবরোধ হয়েছে বলে গণ্য হবে। একজন ব্যক্তিকে আপনি 5-6 দিন পাহারা দিয়ে রাখলেন, 7 দিনের দিন কি করলেন, আপনি থাকলেন না, গেটও খোলা থাকলো, কিন্তু উনি ওই যে 5-6 দিন থেকে আসতে উনি জানে যে উনি কি বন্দি, বের হতে পারবে না, এটাও অবরোধের মধ্যেই পড়বে। বুঝতে পারলাম ঘটনা? তাহলে 339 হলো অবৈধ অবরোধ, বলবো এগুলো আছে, উদাহরণ পড়তেছি। 339 অবৈধ বাধা কাকে বলে ইংরেজিতে শিখে নেবেন। রংফুল রেস্ট্রেইন্ট, অবৈধ বাধা সংজ্ঞা। তবে হ্যাঁ, যে ব্যক্তির আইনানুগ অধিকার রয়েছে, আমার বাড়ি আমার ঘর, আইনানুগ ভাবে এই জায়গাটার উত্তরাধিকারী বা মালিক আমি, আপনি এখানে প্রবেশ করছেন, আমি এখানে আপনাকে বাধা দিলে সেটা আবার অপরাধের আওতাভুক্ত হবে না, এটা কিন্তু একটু ব্যতিক্রম। আর অবৈধ বাধার উপাদান শিখবো, কয়টা উপাদান? 3টা উপাদান। প্রথমে হলো বাধা দান করতে হবে। যে ব্যক্তিকে বাধা দান করা হলো, বাধা দানের ফলে তার গমন নিরস্ত্র হবে, মানে গমন বিঘ্নিত হবে, সে আর যেতে পারবে না। পাশাপাশি এই যে গমনটা বিঘ্নিত হলো, এইখানে যাওয়ার তার অধিকার ছিল, আইনানুগ গমনের অধিকার থাকতে হবে। বাধা দান করা হবে, বাধা দানের ফলে গমন নিরস্ত্র হবে এবং তার গমনের অধিকার থাকতে হবে। 339 340 দেখি একটু। অবৈধ অবরোধ, রংফুল কনফাইনমেন্ট, অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে কোনো সুনির্ধারিত সীমারেখার বাইরে পদার্পণ নিষিদ্ধ করা হয়, তাহলে কি হয়েছে, তাকে অবৈধভাবে অবরোধ করা হয়েছে বলে গণ্য হবে। অবৈধ অবরোধ মূলত আলাদা কিছু না, অবৈধ বাধারই একটি শ্রেণীভেদ মাত্র। বাধা হলো একদিকে গমন নিরস্ত্র, আর কি অবৈধ অবরোধ হলো কোনো একটা এলাকার ভেতরে আপনি তাকে আটক করে রাখলেন। অর্থাৎ অবৈধ বাধার একটা আরো খারাপ গুরুতর অপরাধের পর্যায় হলো অবৈধ অবরোধ। এইবার আসেন শাস্তিগুলো দেখবো। 341 থেকে শাস্তি শুরু হয়েছে। অবৈধ বাধার শাস্তি 341, অবৈধ অবরোধের শাস্তি হলো 342 থেকে। আছে পরে যাই, আগে একটু পড়ি, খেয়াল করেন গুরুত্বপূর্ণ জায়গা। 17 বছরের ভাষ্য আছে, যাদের একটু দেখতে পারেন। 17 বছর বয়স্ক একজন কৃষ্ণকায়া বালিকা, কালো একটা বালিকা, একজন সুঠাম যুবক একটু ঘরে তাকে আটকাইয়া রাখে। এই অবস্থায় ওই বালিকার পক্ষে পলায়ন করার প্রয়াস গ্রহণ করা স্বাভাবিক নয়। মানে কত বছর বয়স? 17 বছরের বয়স্ক এক কৃষ্ণকায়া বালিকাকে সুঠাম শক্ত সামর্থ্য একটা ছেলে ঘরে আটক করে রাখে। এই অবস্থায় বালিকা পলায়ন করার কোনো সাহস বালিকার মধ্যে নাই। পলায়ন করতে গেলে সে ধরা পড়িবে, এই আশঙ্কা তার গতিবিধিগুলোকে নিয়ন্ত্রণ করে। বুঝতে পারতেছেন? মানে সে পালালেই ধরা পড়তে পারবে, এটা তার বারে বারে মনে হয় যে বাইরে তো সেই জল্লাদের মতো একটা লোক দাঁড়ায় আছে, এরকম একটা। অবৈধ অবরোধ বলতে সবসময় দৈহিক অবরোধ বোঝায় না, বুঝলেন? তার মানে শারীরিক ভাবে আপনাকে বেঁধে রাখতে হবে এমন নয়। অবৈধ অবরোধ বলতে সবসময় দৈহিক অবরোধ বোঝায় না। যদি এমন অবস্থার সৃষ্টি হয়, অবরুদ্ধ ব্যক্তি স্পষ্ট বুঝতে পারে যে নির্দিষ্ট সীমার বাইরের পদার্পণ করলে তার ভাগ্যে বিপদ ঘনিয়ে আসবে, সেটাও অবৈধ অবরোধ বলে গণ্য হয়, যে কথাটা একটু আগে বলছিলাম। তাহলে বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তিকে এমন অবস্থায় অবরোধ করে রাখা হয় যে সে নিজে মানসিক ভাবে মনে করে যে আমি বাইরে যেতে পারবো না, এইটাই হলো অবৈধ অবরোধ। আচ্ছা, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ দিতে পারে, প্রশ্ন দিতে পারে, উক্তিগুলোর প্রশ্ন দেয় না, একটা উক্তি প্রশ্ন দিতে পারে যে দৈহিক ভাবে অবরোধই অবরোধ নয় যদি কোনো ব্যক্তিকে এমন পরিস্থিতিতে আটক করে রাখা হয় তিনি নির্দিষ্ট সীমার বাইরে পদার্পণ করতে পারবেন না, তারপরেও সেটা অবরোধ বলে গণ্য হয়। এরকম একটা উক্তি দিতে পারে। উক্তিটা এখানে ছিল, আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, যাই হোক। মানে কেবলমাত্র দৈহিক ভাবে বেঁধে রাখলেন এমন অবরোধই অবরোধ নয়, নির্দিষ্ট সীমার বাইরে পদার্পণ অপরাধ বলে গণ্য হয়। আচ্ছা, এরপরে শাস্তিগুলো দেখবো এখন আমরা। শাস্তিগুলো খেয়াল করেন। 341 অবৈধ বাধার শাস্তি। বাধার একটাই শাস্তি 341। অবরোধের শাস্তি বিভিন্ন প্রকার রয়েছে, কারণ অবরোধের আবার কি টাইম ডিউরেশন আছে, তাই না? যদি কোনো ব্যক্তিকে 3 দিন পর্যন্ত, ঠিক আছে ভাইয়া, ওকে। আচ্ছা, 3 দিন পর্যন্ত যদি কোনো ব্যক্তিকে 3 দিন পর্যন্ত অবরোধ করে রাখা হয়, তাহলে কি হবে? ওই ব্যক্তিকে, যিনি অবরোধ করে রাখলেন, তিনি 342 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। তাহলে 3 দিন পর্যন্ত মানে কি 1 থেকে 3 দিন, আর দিনের গণনা শুরু হবে যখন থেকে ওই ব্যক্তিকে আটক করে রাখলেন, তখন থেকে কিন্তু এই দিনের গণনাটা শুরু হবে। আর দিন সমান সমান কতক্ষণ? 24 ঘন্টা। আচ্ছা,
যেই মুহূর্তে অবরোধটা আরম্ভ হলো সেই মুহূর্ত থেকে গণনাও, সেই মুহূর্ত থেকে কি হবে, গণনাও শুরু হবে। আর এই একদিন সমান সমান 24 ঘন্টা বলে বিবেচিত হবে। 342-এ বলেছে অবৈধ বা অবরোধের শাস্তি, বুঝলাম, তাহলে কতদিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত। এবার আসেন 3 দিনের বেশি যদি হয়ে যায়, যেই 3 দিন পূর্ণ হলো, মানে 2 দিন 23 ঘন্টা 59 সেকেন্ড পর্যন্ত, 59 মিনিট পর্যন্ত কি হবে? 2 দিন। 2 দিনের মানে 3 দিনের নিচে, তখন দণ্ড যাবে 342। আর 343 কখন আসবে? 3 দিন থেকে 9 দিন পর্যন্ত যদি অবরোধ করে রাখেন তখন যাবে 343, 3 বা ততোধিক দিবসের জন্য অবৈধ অবরোধ। এবার আসেন 10 দিন, 10 দিন বা 10 দিনের বেশি, মানে 9 দিনের বেশি বলতে 10 থেকে 10-এর বেশি, 10 বা ততোধিক দিবসের জন্য অবৈধ অবরোধ 344। তাহলে কি কি পড়লাম দেখেন, 3 দিনের নিচে হলে 342, 3 থেকে 9 দিন 343, 10 থেকে বেশি 344, আবার 3 দিনের নিচে হলো 342, 3 থেকে 9 দিন 343, 10 দিনের বেশি 344। এইবার আসেন 345, হেবিয়াস কর্পাস আদেশ পড়েছিলাম ফৌজদারি কার্যবিধির কত ধারা, একটু লিখিত কত ধারায় পড়েছিলাম হেবিয়াস কর্পাস জাতীয় আদেশ দিতে পারে হাইকোর্ট বিভাগ? রাবে আপু, আপনাকে ধন্যবাদ। এই আদেশটাকে রিট বলা হয়, হ্যাঁ, এই আদেশটা দিয়ে রিটও করে, রিট বলা হয়। আপনাদেরকে বলেছিলাম রিট জিনিসটা, একদিন বুঝিয়েছিলাম ক্লাসে, এত গভীরে যাওয়ার এখন সুযোগ নেই। তো এই যে 491 ধারা মোতাবেক আদালত বলল রেবেকা নামক কয়েদিকে হাজির করা হোক অথবা তাকে মুক্তি প্রদান করা হোক, এরকম করে একটা আদেশ দেওয়া হলো, রিট ইস্যু করা হলো। এই যে যে ব্যক্তির মুক্তিকল্পে এভাবে রিট ইস্যু করা হলো, জানার পরেও সরকারি কর্মচারী যদি তাকে অবরোধ করে রাখে, সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর দণ্ড হবে 345 ধারা। তাহলে বুঝতে পারলাম, যে ব্যক্তির মুক্তিকল্পে রিট ইস্যু হয়েছে অথবা আদালত আদেশ দিয়েছে, তাকে যদি অবৈধভাবে কারারুদ্ধ করে রাখা হয় তখন কি হবে? দণ্ডিত হবে 345 ধারা মোতাবেক। আবার একটু দণ্ডগুলো দেখবো, 42 3 দিনের নিচে, 43 3 থেকে 9 দিন, 44 10 দিনের বেশি, 45 রিট ইস্যু হলে ওই ব্যক্তিকে যদি অবরোধ করে রাখে। আচ্ছা, এরপরে যাব আমরা 346, গোপনে অবৈধ অবরোধ। এটা একটু পড়বো, সবাই খেয়াল করেন। এই ধারাটি পূর্বের ধারার মতোই, তার মানে অবরোধ করেই রাখা হয়। এই ধারায় অবৈধ অবরোধটা গোপন করে রাখা হয় অবরুদ্ধ ব্যক্তির সাথে, যাতে সম্পর্কযুক্ত ব্যক্তি, তাহলে যাকে অবরুদ্ধ করেছেন তার বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন, তারাই তো সম্পর্কযুক্ত ব্যক্তি, এবং সরকারি কর্মচারী, তাহলে বাপ মাও যেন খুঁজে না পায়, সরকারি কর্মচারী যেন অবরোধের কথা জানতে না পারে বা ওই স্থানটা চিনতে বা আবিষ্কার করতে না পারে, এই অভিপ্রায়ে যখন অবরোধ করা হয়, অর্থাৎ অবরোধ তো করেছেন করেছেন আবার গোপন করে রেখেছেন, গুম গুম করে রেখেছেন, তখন দণ্ড চলে যাবে 346। গোপনে অবৈধ অবরোধ 346। আর কিছু নাই, এই আর কি। এভাবে যদি অবৈধ অবরোধ করে রাখা হয়, নিচে আর একটু গুরুত্বপূর্ণ কথা বলেছে, এই ধরনের অপরাধগুলো সাধারণত শিশু অপহরণের ক্ষেত্রে ঘটে থাকে, যাতে অপহৃত শিশুকে কেউ উদ্ধার করতে না পারে, অপহরণকারী ব্যক্তি গোপনীয়তার প্রতি সচেষ্ট হন, এই জন্য এই 346 ধারার ব্যবস্থা। এরপরে যাব 47 48, খুবই সোজা। বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা অবৈধ কাজ করে নেবেন বলে অবরোধ করে রাখলেন। মনে করলেন কোনো ব্যক্তি সম্পত্তি ছিনিয়ে নিতে চান, আপনি মূল্যবান জামানত নিতে চান তার নিকট থেকে, কোনো দলিলে সই নিতে চান, কিন্তু আপনি তাকে আটক করে রাখলেন, অবরোধ করে রাখলেন, সরাসরি সই নিতে পারলেন না, 2 3 দিন আটক করে রাখলেন, তখন দণ্ডের ব্যবস্থা 347 48। তাহলে 47-এ হলো সম্পত্তি ছিনিয়ে নেওয়া, অবৈধ কাজে বাধ্য করা। 48 হলো স্বীকারোক্তি আদায় করা অথবা কি করা, সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করা, সম্পত্তি ফেরত দেন, আমার সম্পত্তি নিয়ে রাখছেন এতদিন যাবত, এত টাকা পাই, ফেরত দেন, এই যে প্রত্যার্পণে বাধ্য করা 348। তাহলে যদি এরকম আসে যে কোনো ব্যক্তির সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য কি করা হলো, তাকে অবরুদ্ধ করে রাখা হলো, দণ্ডের ব্যবস্থা 347। আর একজন ব্যক্তি আর একজনের কাছে টাকা পেতো বা সম্পদ পেতো, এটা ফেরত পাওয়া, প্রত্যার্পণ মানে ফেরত পাওয়া, ফেরত পাওয়ার জন্য অবরোধ করে রাখলে 348। 49 থেকে বল প্রয়োগ শুরু হয়েছে, আমরা একটু পরে যাব। যে কোনো একজন পড়া বলবেন, কে বলবেন যে সবার আগে মাইক্রোফোন খুলে পড়া বলবেন, তার পড়াটা নেব। আগে একটু বলি আরেকবার কি কি পড়লাম। 339 অবৈধ বাধা, 40-এ বললাম অবৈধ অবরোধ, 341 অবৈধ বাধা শাস্তি। আচ্ছা বলেন, রিভিশনের দরকার আছে? শুনি একটু, আপনারাই বলেন।
কে যেন মাইক্রোফোন খুললেন, এখন আর কথা বলেন না। 342 অবৈধ বা 41 বাধার শাস্তি, 42 থেকে অবরোধের শাস্তি 3 দিনের নিচে হলে 42, 3 দিন থেকে 9 দিন 43, 10 দিন বা 10 দিনের বেশি 344, 45-এ রিট ইস্যু হলে 45, গোপনে অবৈধ অবরোধ 46, বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে 47, স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে 48। বলেন, কে বলবেন? মাইক্রোফোন খোলা আছে। আমি বলি স্যার। এইটা লিয়াকত ভাইয়া আপনাকে 1+ দেখাচ্ছে কেন? ঠিক আছে, বলেন। যে 339 হুম। অবৈধ বাধা, 340 অবৈধ অবরোধ, 341 অবৈধ বাধাদানের শাস্তি, 342 অবৈধ অবরোধের শাস্তি, এটা 3 দিনের কম, 343 3 দিনের বেশি অবৈধ অবরোধের শাস্তি, আর 10 দিনের 10 থেকে ততোধিক দিনের জন্য অবৈধ অবরোধের শাস্তি 344, 345 হইলো কোনো ব্যক্তির মুক্তির রিট জারি করা, অবৈধ অবরোধের শাস্তি। আর 346 গোপনে অবৈধ অবরোধ, 347 আপনার সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য আহ, অবৈধ অবরোধ বা অবৈধ কাজ করতে বাধ্য করা, ওই জন্য অবরোধ করে এটা। 348 আপনার সম্পত্তি প্রত্যর্পণে প্রত্যর্পণে স্বীকারোক্তি, স্বীকারোক্তিটা অবৈধ অবরোধ। বলতেই হবে, স্বীকারোক্তি আদায়ের জন্য অবরোধ করে রাখা। 348, হ্যাঁ, স্বীকারোক্তি। দুইটা দুইটা অপরাধ ওখানে হচ্ছে, বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া, অবৈধ কাজ করিয়ে নেওয়া, বা আইনানুগ কাজ থেকে বিরত রাখাও হতে পারে। এই দুইটা অপরাধ একসাথে পড়বেন। স্বীকারোক্তি সম্পত্তি ফেরত, স্বীকারোক্তি সম্পত্তি ফেরত একসাথে পড়বেন, সবগুলো ধারাই দেখবেন এভাবে দেয়া। আচ্ছা, বলপূর্বক সম্পত্তি আদায় বা স্বীকারোক্তি, এই যে সম্পত্তি ছিনিয়ে নেওয়া অবৈধ কাজে বাধ্য করার জন্য আঘাত দান, বলেন তো আঘাতের শাস্তি কত ধারায় করলাম? আঘাত। এই জন্য বলেছি যে পেনাল কোডের শেষ অংশটুকু দেখে তারপরে চিন্তা করবেন যে কি এসেছে প্রশ্নে। এরকমই প্রশ্ন, বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া, অবৈধ কাজে বাধ্য করার জন্য আঘাত দান করার শাস্তি কত? একটু আগে রিভিশন দিলাম, 31। গুরুতর আঘাত দিলে 32। একইভাবে বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য যদি অবরোধ করে রাখে, হ্যাঁ, 327 29 কি বললে? ও আচ্ছা আচ্ছা, আমি দুঃখিত, ঠিক আছে ঠিক আছে, ওটা হলো স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে। 327 29, তাই না? বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য, অবৈধ কাজে বাধ্য করার জন্য। আর এই 48-এর যে অপরাধটা 348, অর্থাৎ স্বীকারোক্তি আদায় সম্পত্তি প্রত্যার্পণ, এটা কত বললাম? আঘাত, আঘাতের ক্ষেত্রে কত ধারা আসবে? 331 32, তাই না? আচ্ছা, তাহলে বুঝতে পারলাম। শুধু ওই প্রথমটুকু দেখে উত্তর লিখবেন না, পেনাল কোড পুরো প্রশ্নটা পড়ে তারপরে উত্তর লিখবেন, কারণ ভাষা মোটামুটি প্রথম দিকে সবই একই থাকে। যেমন এই যে গোপনে অবৈধ অবরোধ, এই অবৈধ অবরোধে আপনি বল প্রয়োগের আক্রমণের ক্ষেত্রে পাবেন গোপনে অবৈধ অবরোধ করে রাখার উদ্দেশ্যে অপরাধমূলক বল প্রয়োগ। তাহলে ঘটনা কি ঘটেছে? অবরোধ ঘটেছে না বল প্রয়োগ ঘটেছে, বলেন? মূলত বল বল প্রয়োগ প্রয়োগ। ঘটলো, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা যাব বাকি অংশে। বাকি অংশটা বলতে বল প্রয়োগ 349। বল প্রয়োগ কাকে বলে? দুইটা সংজ্ঞা পাবো, দুইটা বলতে তিনটা সংজ্ঞা, 349 50 51, এই তিনটা ধারা হলো সংজ্ঞা। তার প্রথমে হলো বল প্রয়োগ জিনিসটা কি, বুঝিয়েছে বল প্রয়োগ কাকে বলে। বল প্রয়োগ কোনো বস্তু, কোনো বস্তুকে গতিশীল করা, গতি পরিবর্তন করা অথবা গতিরোধ করা, থামিয়ে দিলেন, চলন্ত জিনিসকে থামিয়ে দিলেন, থামা জিনিসকে গতি সৃষ্টি করলেন, তাহলে গতিশীল, গতি পরিবর্তন, গতিরোধ। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির প্রতি, বস্তুর প্রতিও হতে পারে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির প্রতি গতিশীল করে, এমন কিছু করে যাতে ওইটা গতিশীল হয়, বা সেই বস্তু বা ব্যক্তি গতিশীল হয় বা তার গতির পরিবর্তন করে, গতিরোধ হয়ে যায়, তাহলে তিনি বল প্রয়োগ করেছেন বলে গণ্য হবেন। এটা আসেন বল প্রয়োগের সংজ্ঞা গেল। তবে হ্যাঁ, এই বল প্রয়োগ 3 উপায়ে করা যায়। কয়টি উপায়ে বল প্রয়োগ করা যায়? তাহলে সংজ্ঞা থেকে মোটামুটি 6টা শব্দ আমরা শিখি। প্রথমে হচ্ছে গতিশীল, গতি পরিবর্তন, গতিরোধ, এই 3টা শব্দ যদি এই কাজ হয় তাহলে বল প্রয়োগ হয়েছে। এবার আসেন এই বল প্রয়োগ কি কিভাবে করা হয়। 3 উপায়ে করা হয়। নিজের দেহের শক্তিতে ধাক্কা দিলেন, তাহলে নিজের দেহের শক্তিতে। আরেকটা কি হতে পারে? বস্তুর ব্যবস্থাপনার মাধ্যমে, যে কোনো বস্তুর ব্যবস্থাপনার মাধ্যমে কোনো একটা কিছু সরিয়ে দিলেন,
পাহাড়িরা দেখবেন পাথর দিয়ে দিয়ে বিভিন্ন জিনিস আটকে রাখে, পাথর সরিয়ে দিলেন সব গড়বড় করে পড়ে গেল। তো সামান্য বস্তুর ব্যবস্থাপনার মাধ্যমে কি করা যায়, গতি পরিবর্তন করা যায় বা গতিশীল করা যায়। তাহলে বুঝতে পারলাম একটা দৈহিক শক্তিতে আর একটা বস্তুর ব্যবস্থাপনার মাধ্যমে এমন কোনো কাজ করা বা সামান্য কিছু করার ফলে গতির পরিবর্তন ঘটিয়ে, আরেকটা হলো কোনো প্রাণীকে যদি আপনি চলতে, তাকে এখান থেকে আরেকখানে চলতে বাধ্য করলেন অথবা তাকে বাধা দিলেন, তাহলেও কি হবে, আপনি বল প্রয়োগ করেছেন বলে গণ্য হবে। তাহলে কয় উপায়ে করা যায়? 3 উপায়ে। দৈহিক শক্তিতে বস্তুর ব্যবস্থাপনার মাধ্যমে, প্রাণীর গতি পরিবর্তন করে, যে কোনো প্রাণীর গতি পরিবর্তন করে। আর কি করলে বল প্রয়োগ হবে? কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গতিশীল, গতি পরিবর্তন, গতিরোধ করলে বল প্রয়োগ হয়েছে বলে গণ্য হবে। কয় উপায়ে করা যায়? 3 উপায়ে। কি কি উপায় 3টা? নিজের শরীরের শক্তিতে, দৈহিক শক্তিতে, শাহিদ আপু এতক্ষণে ক্লাসে আসতেছেন, ঘুম ভাঙে না। দৈহিক শক্তিতে, আর কিসের কিসের মাধ্যমে? বস্তুর ব্যবস্থাপনার মাধ্যমে, আর একটা হলো প্রাণী গতি পরিবর্তনের মাধ্যমে। আচ্ছা, বল প্রয়োগ শিখে গেলাম, এবার আসেন বল প্রয়োগ জিনিসটা কখন অপরাধ বলে গণ্য হবে। আপনি যদি অপর কোনো ব্যক্তির ক্ষতি, ভীতি, বিরক্তি সৃষ্টি করার অভিপ্রায়ে, সম্মতি ব্যতি রেখে, যদি কোনো ব্যক্তি, তাহলে সংজ্ঞা আসলে আমরা কিভাবে লিখবো? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ক্ষতি, ভীতি বা বিরক্তি করার উদ্দেশ্যে তাকে কি করে, সম্মতি ব্যতি রেখে গতিশীল, গতি পরিবর্তন বা গতিরোধ ঘটিয়ে ফেলে, তাহলে সেই ব্যক্তি অপরাধমূলক বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে। সংজ্ঞা 350 ধারা। তাহলে প্রথমে আমরা দেখলাম বল প্রয়োগ কাকে বলে। অপরাধের পর্যায়ে কখন করবে? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ক্ষতি করার উদ্দেশ্যে, ভয় দেখানোর উদ্দেশ্যে অথবা বিরক্তি সৃষ্টি করার উদ্দেশ্যে এই কাজ করে, তাহলে অপরাধমূলক বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে। এবার আসেন 351-তে, আক্রমণ। আক্রমণ জিনিসটা কি? শুধুমাত্র অঙ্গভঙ্গি পর্যন্ত সীমাবদ্ধ কিন্তু, হ্যাঁ। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ভয় দেখানোর উদ্দেশ্যে এমন কোনো অঙ্গভঙ্গি করেন যেন তিনি তাকে মারতে উদ্যত হয়েছেন। ভয় দেখালেন, অন্য আরেকজন ব্যক্তির মনে এমন আশঙ্কা সৃষ্টি হলো যাতে করে মনে হয় যে ওই ব্যক্তি আমাকে কি করবে, বল প্রয়োগ করবে। বল প্রয়োগ মানে কি? মার দিবে, গতিশীল করবে বা আটকে ধরবে, গতি পরিবর্তন করবে বা গতিরোধ করবে। তো আক্রমণ কিন্তু বল প্রয়োগেরই এক রকমের প্রকার। তাহলে আক্রমণ বল প্রয়োগের উদ্যোগ, যে প্রথম যে অবস্থাটা দেখে মনে হচ্ছে এই ব্যক্তি বুঝি আমাকে এই মারলো বা আমাকে গতিশীল করলো, গতি পরিবর্তন করলো, আমার উপরে বল প্রয়োগ করলো, এরকম পরিস্থিতি তৈরি হলে, এই আশঙ্কা সৃষ্টি হলে তাকে বলে আক্রমণ। তাহলে 3টা সংজ্ঞা শিখলাম, একটু উদাহরণ দেখে নেই। একটি নদীতে নোঙরবদ্ধ অবস্থায় নৌকায় উপবিষ্ট রয়েছে। তাহলে রাবে আপু হঠাৎ করে নৌকায় চড়ার শখ হয়েছে, নৌকাতে কি হয়েছে, বসে আছে। এবার আসেন আসমা আপু কি করলো, নৌকা বাঁধা ছিল, নৌকার নোঙরটা আবার খুঁটি গেড়ে বেঁধে রাখে না, ওখানে বাঁধা ছিল। আসমা আপু আসলো, আসিয়া বলল পাইছি আপনাকে নদীতে ভাসাই। তখন কি করলো, নোঙরের বাঁধনটা খুলে দিল ইচ্ছাকৃত ভাবে। নদীতে অনেক স্রোত ছিল, স্রোতে রাবে আপুর নৌকা ভেসে গেল। এইবার আসেন, রাবে আপু তো ভয় পেলো, ভয় পাবে না? জানলা নৌকায় মাঝি এখনো আসে নাই, বইটা মইটা আসে না নাই, আর আমার কি করলো, আসমা আমাকে ভাসিয়ে দিল। এই যে ইচ্ছাকৃত ভাবে আসমা আপু রাবেয়াপুর গতি সৃষ্টি করলো, এর মাধ্যমে কি করলো, বস্তুর ব্যবস্থাপনা, সামান্য দড়ির একটা গিঁট খুলে দিয়েছে, তাই না? তেমন বড় কোনো অপরাধ নয়, কিন্তু বস্তুর ব্যবস্থাপনার মাধ্যমে কি হলো, গতিশীল হলো জিনিসটা বা গতি পরিবর্তন হলো, এই কাজটা কি হয়েছে, অপরাধমূলক বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে। খেয়াল করি, যদি ভীতি সৃষ্টি হয়, ক্ষতি সৃষ্টি হয়, বিরক্তি সৃষ্টি হয়, তাহলে বল প্রয়োগ হবে। তাহলে বস্তুর এমন ব্যবস্থাপনা করে কাজটি করে যাতে করে অন্য ব্যক্তির পক্ষে তেমন কিছু না করেই কি হলো, গতি সৃষ্টি হয়ে গেল। অতএব আসমা নামক জনৈক নারী রাবেয়া নামক ব্যক্তির, নারীর প্রতি বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে। আর এই এই অপরাধ যদি সেটা অপরাধের উদ্দেশ্যে হয়ে থাকে, অর্থাৎ তার ক্ষতি, ভীতি, বিরক্তি সৃষ্টির সম্ভাবনা রয়েছে জেনেও সম্মতি ব্যতি রেখে কাজটি করে থাকে, তাহলে অপরাধমূলক বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে। উদাহরণ একটা বুঝে গেলাম আমরা, তাই না? তাহলে দেখেন, তেমন বেশি কিছু করতে হবে, সবসময় ধাক্কা দিতে হবে, ইয়ে করতে হবে এমন না। গতির পরিবর্তন সামান্য ব্যবস্থাপনার মাধ্যমে করলেই অপরাধমূলক বল প্রয়োগ বলে গণ্য হবে। আচ্ছা, আরেকটা উদাহরণ পড়ি। ক, জয়ের সম্মতি ব্যতি রেখে একটি কুকুরকে জয়ের প্রতি ঝাঁপাইয়া পড়িবার জন্য লেলিয়ে দিল। এই ক্ষেত্রে ক যদি ক্ষতি করার উদ্দেশ্যে, ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বা বিরক্তি করার উদ্দেশ্যে এই কাজ করে থাকে, তাহলে অপরাধমূলক বল প্রয়োগ করেছে। তাহলে দেখেন, প্রাণীকে কি করেছে, লেলিয়ে দিয়েছে। ধরেন পোষা কুকুর যা বলে তাই শুনে, শুধু বলছে ভয় দেখাবি, কামড় দিস না, এরকম করে
কুকুরকে লেলিয়ে দিছে, কুকুর লাফ দিছে তার দিকে, তাহলে কি হয়ে গেছে? অপরাধমূলক বল প্রয়োগ হয়েছে বলে গণ্য হবে। আর যদি কোনো অপরাধমূলক বল প্রয়োগ না করে, মানে আক্রমণের উদ্যোগ করে, শুধু আশঙ্কা জাগায়, সেই ক্ষেত্রে আক্রমণ করেছে বলে গণ্য হবে। আচ্ছা, আক্রমণের একটা উদাহরণ পড়ি। এইরূপ অভিপ্রায়ে জেনে শুনে জয়ের প্রতি, ধরে নিলাম ক, জয়ের প্রতি মুষ্টি আন্দোলিত করে। মুষ্টি আন্দোলিত করা মানে এরকম করে ঘুষি তোলা, আমরা যেটাকে ঘুষি বলি। মুষ্টি আন্দোলিত করে যাতে ক জকে আঘাত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে এমন ভয় ভীতি প্রতীতি জন্মায় বা জন্মানোর সম্ভাবনা থাকে, তাহলে ক জকে আক্রমণ করেছে বলে গণ্য হবে। তাহলে বল প্রয়োগ বুঝলাম, অপরাধমূলক বল প্রয়োগ বুঝলাম, আক্রমণ বুঝলাম। এইবার আসেন আমরা দণ্ডগুলো দেখবো। 352, আক্রমণ করেন আর বল প্রয়োগ করেন, যাই করেন না কেন দণ্ড 352। এরকম সবগুলো দণ্ড একসাথে দিলে কত ভালো হতো। তাহলে গুরুতর আকস্মিক উত্তেজনার ফল ব্যতীত, গুরুতর আকস্মিক উত্তেজনা সাধারণত একটা ব্যতিক্রমের মধ্যে পড়ে। হ্যাঁ, একটা মানুষ উত্তেজিত হয়ে কাউকে আক্রমণ করা, বা এটা একটা ব্যতিক্রমের মধ্যে পড়ে। এই জন্য আমরা এভাবে পড়বো না, আমরা নেব বল প্রয়োগ, আক্রমণ বা বল প্রয়োগের শাস্তি 352। গুরুতর আকস্মিক উত্তেজনা হলে শাস্তি একটু কম, এগুলো পরের দিকে আছে। তাহলে 352-তে হলো আক্রমণ করুক আর বল প্রয়োগ করুক, দণ্ডের ব্যবস্থা 352। এটাই যদি সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের ব্যাপারে আক্রমণ করে, তখন দণ্ড চলে যাবে 353। দেখছেন দণ্ডগুলো কোথায় কোথায় কিভাবে দিতে পারে। তাহলে সরকারি কর্মচারীকে বাধা দান করা 186, সরকারি কর্মচারীকে দাঙ্গা দমনকালে বাধা দান করা 152, সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনকালে আঘাত দান করা 332, গুরুতর আঘাত দান করা 333, আর সরকারি কর্মচারীকে কর্তব্য পালনের ব্যাপারে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ 353। এগুলো একটু দাগিয়ে রাখবেন, আলাদা করে ধারাগুলো লিখে রাখবেন। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে 52-তে হলো বল প্রয়োগ বা আক্রমণের শাস্তি 353 সরকারি কর্মচারীকে যদি করা হয়। 354 নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে যদি টানা হেঁচড়া করা হয় বা আক্রমণ করা হয়, অপরাধমূলক বল প্রয়োগ করা হয়। দেখবেন মারামারির মামলার ক্ষেত্রে এই ধারাটা সবসময় ব্যবহার করে, যদি সেখানে নারী উপস্থিত থাকে। তাহলে কোনো নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণের দণ্ড 354। 355 দেখবো গুরুতর উত্তেজনা বশত ব্যতীত অপমান করার উদ্দেশ্যে, কাউকে অপমান বা উত্ত্যক্ত করার উদ্দেশ্যে যদি আক্রমণ করা হয়, তখন দণ্ড। এইটা একটু পড়ি, খেয়াল করেন। অপমান করার অভিপ্রায়ে, এই ধারাটা একটু দাগিয়ে রাখেন। অপমান করার অভিপ্রায়ে কোনো ব্যক্তিকে আক্রমণ করা, তার প্রতি অপরাধমূলক বল প্রয়োগ করা, এই ধারায় শাস্তিযোগ্য অপরাধ। শাস্তির পরিমাণ 2 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আচ্ছা, এইবার আসেন উদাহরণগুলো দেখি। জুতা মারিতে উদ্যোগ গ্রহণ করা, করে না এরকম? জুতা মারে নাই কিন্তু জুতা তুলছে। জুতা মারিতে উদ্যোগ গ্রহণ করা, লাথি মারা, মেরে মারলেও কিন্তু আক্রমণ বল প্রয়োগ হয়েছে বলে গণ্য হবে। দেখেন, তাহলে বল প্রয়োগ করা হলো না, লাথি মারছে, মুখে থুতু দেওয়া, মাথা কামাইয়া দেওয়া। এই যে একটা প্রশ্ন আপনারা, কে যেন সাজ্জাদ ভাইয়া না কে যেন বলেছিলেন একদিন যে স্যার মাথার চুল কেটে দিছে, ফেসবুকে দেখলাম মাথার চুল কেটে দিছে। তো তাহলে কি হবে? অনলাইনে হলে ব্যাপারটা ভিন্নতা আছে, কিন্তু পেনাল কোডে শাস্তির ব্যবস্থা রয়েছে 355 ধারা। কেউ যদি কোনো ব্যক্তির কি করে, ডিম নিক্ষেপ করা, চুল কেটে দেয়। নারীর চুল কাটলে অন্য কোনো শাস্তি, ওই যে নারী শিশুতে শাস্তি যেতে পারে, ওইদিকে আমি অত অভিজ্ঞ নই। তো দেখেন কি হয়েছে, মাথার চুল যদি কেউ কেটে দেয়, দাড়ি কোপ কেটে নেওয়া, এই ধরনের অপমানজনক কাজ যদি করে, তাহলে 355 ধারার আওতাভুক্ত হবে। গুরুত্বপূর্ণ না ধারাটা? বলেন, দিয়ে দিতে পারে 355 ধারা। এরপরে আমরা যাব 356, পরিহিত বা বাহিত সম্পত্তি চুরি করার উদ্যোগ গ্রহণকালে আক্রমণ বা বল প্রয়োগ। এইবার বলেন, সম্পত্তি কি চুরি হয়েছে? হয়েছে সম্পত্তি চুরি? এখনো বল প্রয়োগ ঘটেছে, অপরাধ কিসের? চুরির। অপরাধ কিন্তু বল প্রয়োগের অপরাধ। 356 আপনারা লেখেন, চুরির শাস্তি সমূহ নিম্নে আলোচনা করা হলো। বাসগৃহ থেকে চুরি, বাইরে থেকে চুরি, তাই না? এরকম লিখি আমরা। 379, 80, 381, 82 চুরির শাস্তি, সঙ্গে দেই 356 পরিহিত বাহিত সম্পত্তি চুরি। ভুলেও এই ধারাটা চুরির ধারা লিখবেন না, কারণ এটা বল প্রয়োগের দণ্ড, এটা চুরির দণ্ড না। ঘটনা কি, বল প্রয়োগটা কেন ঘটেছে? মোটিভটা ছিল চুরি করার উদ্দেশ্যে। কেউ শরীরে বহন করে নিয়ে যাচ্ছে সম্পত্তি, এই বাহিত সম্পত্তি চুরির উদ্দেশ্যে বল প্রয়োগের দণ্ড, এটা নট চুরির দণ্ড। বুঝতে পারলাম আমরা ঘটনা? তাহলে চুরির দণ্ড আমরা এটা লিখবো না, লিখবো কি, পরিহিত বা বাহিত সম্পত্তি চুরির উদ্দেশ্যে বল প্রয়োগের দণ্ড
দণ্ড 356 ধারা, 357 ধারা। এইবার দেখেন, কোনো ব্যক্তিকে অবৈধভাবে অবরোধ করে রাখার উদ্যোগ গ্রহণের ফলে এই সময় যদি আক্রমণ করে কেউ অথবা অপরাধমূলক বল প্রয়োগ করে, সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড 357। এবার একটা প্রশ্নের উত্তর দেন, ঘুমায়েন না, প্রশ্নের উত্তর দেন। জনৈক জাকির নামক ব্যক্তিকে কি করা হলো? অবৈধভাবে অবরোধ করে রাখার উদ্দেশ্যে তাকে কে করলেন? ধরলাম আমরা রিপন মাহমুদ ভাইয়া করলেন, অবৈধভাবে অবরোধ করে রাখার উদ্যোগ গ্রহণ করলেন, মানে আক্রমণ করলেন। এখন জাকির নামক ব্যক্তি কি করলেন? কি করতে পারবেন বলেন তো জাকির ভাইয়া? জাকির ভাইয়া কি করতে পারবে? ধরেন তাকে অবরোধ করে রাখবে, এই উদ্দেশ্যে বল প্রয়োগ করতেছে রিপন মাহমুদ ভাইয়া। রিপন মাহমুদ ভাইয়া তো 357-তে দণ্ডিত হবে। জাকির ভাইয়া কি করতে পারবে বলেন? তার কি কিছু করণীয় আছে, নাকি সে গুম হয়ে যাবে? তাকে অবরোধ করে নেওয়া হবে, তিনি চুপচাপ থাকবেন? সোজা প্রশ্নটার উত্তর দিতে পারছেন না, মাথায় ঢোকে না আপনাদের? স্যার, এই যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারও তো প্রয়োগ করা যাবে না। সুন্দর সুন্দর। তাহলে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। কত ধারায় আছে এটা কথা? 100 ধারায় বলা আছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। রাবে আপু আপনাকে ধন্যবাদ, জাকির ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাক, জাকির ভাইয়া তাহলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবে। তাহলে দেখেন, লোকটার দণ্ড হবে, রিপন মাহমুদ ভাইয়ের দণ্ড হবে 357, যদি এটা কি হয়, তিনি তাকে অবৈধভাবে অবরোধের উদ্দেশ্যে আক্রমণ করেন, বল প্রয়োগ করেন, কিন্তু প্রাইভেট ডিফেন্সও আছে। এমন অবস্থায় যদি আক্রমণ করেন যাতে করে সরকারি কর্তৃপক্ষের কি হয় না, আশ্রয় নেওয়ার সুযোগ থাকে না, তখন জাকির ভাইয়া ওই ব্যক্তিকে আহত করতে পর্যন্ত পারবে। বুঝতে পারলাম? ওই যে আবার প্রয়োগের সীমাবদ্ধতা আছে, খুন করে ফেলতে পারবেন কিন্তু কি প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করতে পারবেন না। 99 ধারায় সীমাবদ্ধতা আছে না, এই জন্য রিপন মাহমুদ ভাইয়াকে এসে আঘাত করতে পারবে বা অন্য যে কোনো ব্যবস্থা নিতে পারবে, প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করা যাবে। এই ছিল 357 ধারা। বুঝতে পারলাম? তাহলে যিনি অবরোধের উদ্যোগ নেবেন, আক্রমণ করবেন, সেই ব্যক্তির দণ্ড হলো 357 ধারা, বল প্রয়োগ বা আক্রমণ। এবার আসেন 358। এইবার আসেন উত্তেজনায়, কলহের ফলে ঝগড়া বিবাদ লেগে গেল, এই পর্যায়ে উত্তেজিত হয়ে কেউ কাউকে আক্রমণ করে ফেললো বা বল প্রয়োগ করে ফেললো, এরকম ঘটনা ঘটলে তখন একটু দণ্ডের পরিমাণ কম। দেখেন 1 মাস 200 টাকা মাত্র দণ্ড। এই জন্য উত্তেজনাটা হলো ভিন্ন ব্যাপার, হ্যাঁ, এটা একটা ভিন্ন পরিস্থিতি। তাহলে আকস্মিক উত্তেজিত হয়ে অপরাধমূলক বল প্রয়োগ 358, এই ধারাগুলো এবার দেখবো কে বলতে পারেন, একটু শুনি। তাহলে কত ধারা থেকে কত ধারা পড়লাম? 349 বল প্রয়োগ, 350 অপরাধমূলক বল প্রয়োগ, 351-তে আক্রমণ কাকে বলে, 352-তে সকল অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণের দণ্ড, 353 সরকারি কর্মচারীকে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণের দণ্ড, 354 নারীকে শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের দণ্ড, 355 অপমান করার উদ্দেশ্যে, মনে করে রাখবেন যে জুতা মারা, থুতু দেয়া, এগুলো করার উদ্দেশ্যে কি করা, আক্রমণ করা বা অপরাধমূলক বল প্রয়োগ করা। অপমান করার উদ্দেশ্যে বল প্রয়োগ করলেন, আক্রমণ করলেন 355, পরিহিত বা বাহিত সম্পত্তি চুরির উদ্দেশ্যে করলেন 356, 57-তে কি অবরোধ করে রাখার উদ্দেশ্যে আক্রমণ করলেন, বল প্রয়োগ করলেন 57, গুরুতর উত্তেজনা বশত আক্রমণ বা বল প্রয়োগ, যেহেতু উত্তেজনার বশবর্তী হয়ে আক্রমণ করা হয়েছে, দণ্ড একটু কমবে 358। 2 মিনিট সময় দিলাম, একটু পড়েন, তারপরে পড়াটা নেই। ঠিক আছে? কয়টা বাজে? 6টা 49। 51-তে পড়া নেব, পড়েন। লিয়াকত ভাইয়া বলেন। 1+, সিপিএইচ, আমার স্যারটা চেঞ্জ সিপিএইচ করছি তো হচ্ছে এই জন্য। পুলিশ হাসপাতাল, সেন্ট্রাল পুলিশ হসপিটাল। বুঝতে পারলেন? সবাই যোগাযোগ করবেন। বলেন। 349 বল প্রয়োগ, আর 350 অপরাধমূলক বল প্রয়োগ, 351 আক্রমণ, 352 বল প্রয়োগ, অপরাধমূলক বল প্রয়োগ ও আক্রমণের শাস্তি, হুম। 353 সরকারি কর্মচারীকে তাহার কর্তব্য পালনে বাধা দানের শাস্তি, হ্যাঁ, বল 354 প্রয়োগ থেকে নারী বাধা দানে গেল। ইয়াতে আক্রমণ ও অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি আর কি। হুম হুম। আর মানে তিনশো বাধা দানের 354 নিমিত্তে। হুম। বাধা দানের, 354 নারীর শালীনতা
আহ নষ্ট করিবার উদ্দেশ্যে আক্রমণ বা আম, অপরাধমূলক বল বল প্রয়োগ। প্রয়োগের হুম, শাস্তি। 355 ওই যে ডিম নিক্ষেপ, যা অপমান অপমান করার উদ্দেশ্যে হুম, 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 আক্রমণ, আহ বল প্রয়োগের শাস্তি। 356 হলো পরিহিত বাহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে হুম। আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। আর 357 বলে গেলাম। 358 গুরুতর উত্তেজনাবশত 357 আক্রমণ। অবৈধ অবরোধ করে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ ধারা, ভুলে গেলে চলবে না। অবরোধ করে 357 রাখার উদ্দেশ্যে উদ্বেগ অপরাধমূলক বল প্রয়োগ। উদ্যোগের আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ আর কি। আর 358 গুরুতর উত্তেজনাবশত আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। এই ঠিক আছে, মাশাল্লাহ। আর কেউ উইলিংলি বলতে চান? না হলে আমি ক্লাস থেকে বের হব। শোনেন, পেনাল কোডের ক্লাস আর ফেরত পাবেন না, পেলেও রিভিশন পাবেন, এইভাবে বোঝার সুযোগ থাকবে না। দয়া করে পড়াগুলো একটু পড়ে নেন। এরপর আপনারা এমনি রিভিশন পেতে পারেন। ধরেন একদিন পেনাল কোড, সে একদম সাক্ষ্য আইন সব 3-4টা আইন একবারে